প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এসএসসির গণিত সিরিজে আজকে আমরা করব পরিমিতি অনুশীলনী 16.2। 16.2 এ প্রথম পর্বটি ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে। প্রথম পর্বে আমি 1 থেকে 5 পর্যন্ত তোমাদের অঙ্ক করে দেখিয়েছি। আজ আমরা করব 6 থেকে। তো অঙ্ক শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, তাহলে পরবর্তী আপলোড করা ভিডিওটা তুমি সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো 6 নং অঙ্কে রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়, অর্থাৎ তখন দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে অঙ্কটি করার জন্য মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান xy বর্গ মিটার। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যকে আমরা x মিটার ধরেছি, প্রস্থকে y মিটার ধরেছি, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে xy বর্গ মিটার। তো দেখো এখানে বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আছে 160 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে xy ইকুয়াল টু 160। এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আরেকটি ক্লু আছে এখানে, যে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে আমরা লিখি যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ সমান হয়। তাহলে খেয়াল করো, যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, অর্থাৎ x টাকে আমরা যেহেতু দৈর্ঘ্য ধরেছি, তাহলে x - 6 ইকুয়াল টু y। x - 6 ইকুয়াল টু y, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা x ইকুয়াল টু y প্লাস 6। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এবার খেয়াল করো, আমরা 1 নং সমীকরণ পেয়েছি xy সমান 160, আর আমরা এখানে পেলাম x এর মান। এখন তো আমরা এটাকে মান ধরতে পারি, x সমান y প্লাস 6। তাহলে আমরা x এর মানটা y প্লাস 6 টাকে আমরা 1 নং সমীকরণে x এর জায়গায় বসাই দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং থেকে প্রাপ্ত x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং বসালে কি হবে? দেখো x এর পরিবর্তে আমরা লিখব x প্লাস y প্লাস 6। তাহলে আমরা লিখব y প্লাস 6 ব্র্যাকেট দিয়ে লিখব y, কারণ এই yটা এর সাথে গুণ অবস্থা আছে। xy মানে x গুণ y সমান সমান 160। এবার আমরা সমাধান করি, বা আমরা যদি y এর সাথে y গুণ করি তাহলে হবে y স্কয়ার মাইনাস 6y ইকুয়াল টু 160, সরি প্লাস হবে। বা এখন আমরা এই 160 কে বাম পাশে নিয়ে আসবো, ডান পাশে শূন্য করে দিই। তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 6y মাইনাস 160 ইকুয়াল টু 0। বা
আমরা এই 6 কে হ্যাঁ মিডল টার্ম ব্রেক করতে পারি। তার মিডল টার্ম ব্রেক করলে আমরা যদি 10 আর 16 কে গুণ করি তাহলে আমরা 160 পাই, আর 16 থেকে যদি আমরা 10 কে বাদ দিই তাহলে আমরা 6 পাই। তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার প্লাস 16y মাইনাস 10y মাইনাস 160 সমান সমান 0। বা আমরা যদি এখান থেকে y কমন নেই তাহলে আমাদের থাকবে y প্লাস 16 মাইনাস যদি আমরা 10 কমন নেই তাহলে আমাদের থাকবে y মাইনাস মাইনাস প্লাস y প্লাস 16 সমান সমান 0। বা আমাদের y প্লাস 16 কমন নেই, y প্লাস 16 কমন নেই তাহলে আমাদের থাকবে y মাইনাস 10 সমান সমান 0। এখন খেয়াল করো, এরকম পরিস্থিতিতে যখন আমরা ব্র্যাকেট অবস্থায় থাকে দুইটা রাশি এবং ইনটু অবস্থায় থাকে এবং ডান পাশে শূন্য থাকে, তখন আমরা যে কোনো একটা রাশি সমান সমান শূন্য ধরতে পারি। কারণ কি, আমরা যদি x প্লাস y কে রাখি তাহলে x মাইনাস y ডান পাশে নিলে কিন্তু শূন্যের নিচে যাওয়ার কারণে শূন্য হয়ে যাবে। অথবা আমরা যদি x মাইনাস 10 কে রাখি, y মাইনাস 10 কে রাখি এবং y প্লাস 16 কে ডান পাশে নিই তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, হয় y প্লাস 16 সমান সমান 0, সুতরাং y ইকুয়াল টু মাইনাস 16। অথবা মানে আমাদের এখানে y এর দুইটা মান হচ্ছে, অথবা y মাইনাস 10 ইকুয়াল টু 0, সুতরাং y ইকুয়াল টু 10। খেয়াল করো, একটা y এর মান আছে 16 আর একটা y এর মান আছে 10। এখন প্রশ্ন হলো আমরা y টা কি, এখানে y হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের y এর মান হবে 10। তাহলে আমরা এটা লিখে দেই, প্রস্থ ঋণাত্মক হতে পারে না, সুতরাং y ইকুয়াল টু 10। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কত আমাদের, x মিটার, আর x সমান সমান কি ছিল আমাদের y প্লাস 6, x এর মান ছিল y প্লাস 6। তাহলে y এর সাথে আমরা 6 প্লাস করে দিই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x ইকুয়াল টু 10 প্লাস 6 মিটার সমান সমান 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার, দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10 মিটার। দেখো অঙ্কটি কিন্তু সঠিক হয়েছে আমাদের, সেটা আমরা বুঝতে পারছি কিভাবে, 16 আর 10 গুণ করলে, 16 আর 10 গুণ করলে কিন্তু 160 হয়। আর আমাদের প্রশ্নে ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 মিটার। তো আমরা যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 16 আর 10 গুণ করলে 160 হয়, তার মানে আমরা অঙ্ক করে যে দৈর্ঘ্য প্রস্থটা বের করেছি সেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে এবং আমরা সঠিকভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পেরেছি। দেখো এরপর 7 নং অঙ্কে বলছে, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো আশা করছি। তো আমরা লিখতে পারি, মনে করি সামান্তরিকের উচ্চতা h মিটার। তাহলে সামান্তরিকের ভূমি সমান h গুণ 3/4 মিটার সমান আমরা লিখতে পারি 3h/4 মিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, আমি আগেই বলেছি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে
3h/4 গুণ আমার উচ্চতা হচ্ছে h, তাহলে বর্গ মিটার সমান আমরা h-টাকে উপরে গুণ করে দিলে হচ্ছে 3h²/4 বর্গ মিটার। তো দেখো প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গ মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে 3h²/4 = 363। তাহলে আমরা সমাধান করে ফেলি খুব সহজে। আমরা আর গুণন করব, তাহলে আমরা লিখতে পারি 3h² আমরা যদি 4 এর সাথে যদি 363 কে গুণ করে দিই, অথবা আমরা এইভাবে গুণ সাইন দিয়ে লিখতে পারি, পরের লাইনে আমরা গুণ করতে পারবো, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। বা 3h² আমরা গুণ করে দিই 363 গুণ 4, তাহলে হচ্ছে আমাদের 1452। বা আমরা যেহেতু h এর মান বের করব, তাহলে আমরা 3টাকে ডান পাশে পাঠিয়ে দিব। আমরা h² = 1452/3 বা h² আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 484। বা আমাদের যেহেতু h এর মান বের করব, আমরা স্কয়ারের পরিবর্তে ডান পাশে √ওভার দিয়ে দিব, তাহলে আমরা h √/484। তো 484 কে √ওভার করলে হয় 22, সুতরাং h = 22। আমরা h ধরেছিলাম সামান্তরিকের উচ্চতা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সুতরাং উচ্চতা h = 22 মিটার। এখন আমাদেরকে ভূমি বের করতে হবে। আমি ডান পাশে লিখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তাহলে লিখি সুতরাং সামান্তরিকের ভূমি সমান ভূমির আমাদের কি বের ছিল 3h/4, তাহলে আমরা 3 গুণ h এর মান হচ্ছে আমাদের 22 আর নিচে হচ্ছে আমাদের 4 মিটার। তাহলে আমরা গুণটা করে ফেলি, 22 গুণ 3, তাহলে উপরে হবে 22 গুণ 3, তাহলে হচ্ছে 66, নিচে হচ্ছে 4। আমরা যদি 66 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে হবে 16.5 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম উচ্চতা এবং ভূমি। আমরা লিখতে পারি অ্যান্সার উচ্চতা 22 মিটার, ভূমি 16.5 মিটার। তাহলে আশা করি এই যে আমরা পরিমিতির অঙ্কগুলো করছি, ছোট ছোট অঙ্কগুলো, এবং এগুলো তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবং এই অঙ্কগুলো হচ্ছে বেসিক, এগুলি যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য বড় অঙ্ক কিংবা সৃজনশীল অঙ্ক কোনো কঠিন হবে না। কারণ পরিমিতিতে সাধারণত এই অঙ্কগুলো, বেসিক অঙ্কগুলো থেকেই তোমাদের সৃজনশীল আসবে। সুতরাং সৃজনশীলের জন্য খুব বেশি প্রস্তুতি নেওয়ার ব্যাপার নাই। তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পারো এবং অঙ্কগুলো করতে পারো, তাহলে তোমরা নিজেরাই সৃজনশীল করতে পারবে। দেখো এরপর 8 নম্বর বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আপনার করার জন্য আমরা লিখি যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার, সামান্তরিকের উচ্চতা 5 মিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে 5 গুণ 125 বর্গ মিটার
সমান 5 দিয়ে গুণ করলে 5 25, 5 2 10 আর 2 12, 2 হাতে 1 5 5 আর 1 625 বর্গমিটার। দেখো এখানে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা আগে বর্গক্ষেত্রের সূত্রটা ধরে নিই। তাহলে আমরা মনে করি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় এক বাহুর উপরে স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গমিটার। খেয়াল করো আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম a স্কয়ার বর্গমিটার আর উপরে সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম 625 বর্গমিটার। বলছে যে এই দুইটা সমান, কারণ বর্গক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a স্কয়ার ইকুয়াল টু 625, বা আমরা যদি a লিখি আর স্কয়ার পরিবর্তে রুট বাদ দেই 625, তাহলে আমরা 625 কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 25। সুতরাং a ইকুয়াল টু 25। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 25 মিটার। আমাদের এর মানটাই শুধু দরকার ছিল, কারণ আমাদের এখানে প্রশ্ন করেছে যে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। বলছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এর মান প্রয়োজন আছে, কিন্তু আমাদের এক বাহুর দৈর্ঘ্য জানতে চাই নাই, ফলে আমাদের এটা নিয়ে আর কোনো ব্যাপার নাই। আমরা লিখব বর্গক্ষেত্রের কর্ণ সমান a রুট 2। দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র। এ মানে হচ্ছে এখানে এক বাহুর দৈর্ঘ্য, তার সাথে রুট 2 গুণ করতে হবে। তাহলে আমরা এখানে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 25। আমরা এটার সাথে যদি রুট 2 গুণ করে দেই তাহলে দেখো 25 এর সাথে 25 ইনটু রুট 2, তাহলে আমরা পেয়ে যাই 35.35। তাহলে এটা হবে মিটার। সুতরাং কর্ণের দৈর্ঘ্য 35 ইনটু 35 মিটার, 35.35 মিটার। অ্যান্সার আমরা লিখতে পারি তো 35.35 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে খুবই ছোট্ট একটা অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক। দেখো এরপর আমরা 9 নং করব। 9 নং এ বলছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এখানে বাহুর দৈর্ঘ্য বলতে বুঝিয়েছে সামান্তরিকের, আমরা জানি সামান্তরিকের বিপরীত দুইটা বাহু সমান থাকে। তাহলে আমি সামান্তরিক একটা তোমাদের বোঝার সুবিধার্থে সামান্তরিকের চিত্র এঁকে নিয়েছি, দুইটা অনুমান করে রেখেছি, তারপরও সমান করার চেষ্টা করেছি। দেখো এই দুইটা বিপরীত বাহু ধরেছি আমরা 30 সেন্টিমিটার, আর এই দুইটা বিপরীত বাহু এই দুইটার দৈর্ঘ্য ধরেছি আমরা 26 সেন্টিমিটার। এই জন্য এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তাহলে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এই কোণের যোগফল। তাহলে দেখো এই ডি কোণ এবং বি কোণ যোগ করলে হচ্ছে একটা কর্ণ হচ্ছে, আর এ এবং সি যোগ করলে একটা কর্ণ হচ্ছে। তাহলে এই সামান্তরিকের চিত্রটা থেকে দেখেই বোঝা যাচ্ছে ডিবি অর্থাৎ বিডি কর্ণটা ছোট আর এসি কর্ণটা বড়। এখন ছোট কর্ণটা বলছে 28 সেন্টিমিটার, আমাদের বের করতে হবে এই বড় কর্ণটা এসি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই, আশা করি তোমরা বুঝতে পারবে সহজ অঙ্কটা। দেখো এখানে আমি আগে বলে নেই সূত্রটা, আমরা কোন একটা সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটা হচ্ছে সামান্তরিকের যে কর্ণ দুইটা থাকে, যে কোনো মাপের সামান্তরিক হোক, আমরা যে মূল প্রিন্সিপালটা এখানে কাজ করবে সেটা হচ্ছে এই কর্ণ দুইটার উপরে যদি আমি কর্ণ দুইটাকে আলাদা এখানে এঁকে তার উপরে যদি বর্গ আঁকি, তাহলে এই কর্ণ দুইটার উপরে যে বর্গ দুইটা আঁকবো সেটার যোগফল হবে এখানে যে বাহু আছে যে 26 এবং 30 সেন্টিমিটার, এই যে দুইটা বাহুর উপরে আলাদা আলাদা করে যদি আমি বর্গ আঁকি, তাহলে এই দুইটা যোগ করলে যা হবে তার এই যে কর্ণ দুইটার যে মানে বর্গ আঁকবো সেটা হবে এটার ডাবল অর্থাৎ দ্বিগুণ। তার মানে হচ্ছে বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রফলের দ্বিগুণ হবে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের সমষ্টি। আমরা লিখি মনে করি
তাহলে আমরা 9 নংটি ভাবে শুরু করতে পারি যে মনে করি সামান্তরিকের বাহু A সমান 30 সেন্টিমিটার, বাহু B সমান 26 সেন্টিমিটার। দেখো দুইটা বাহু দেওয়া আছে, দুইটা বাহুকে আমরা A এবং B ধরে নিয়েছি। কর্ণ আমরা ক্ষুদ্রতম কর্ণটা লিখে নেই। ক্ষুদ্রতম কর্ণ, খেয়াল করো কর্ণ দুইটাকে আমরা D ধরবো, তাই প্রথম ক্ষুদ্রতম ছোট কর্ণটাকে আমরা D1 ধরে নিলাম আর বড় কর্ণটাকে আমরা D2 ধরবো। তাহলে ক্ষুদ্রতম কর্ণ D1 সেমি এবং বৃহত্তর কর্ণ বা বৃহত্তম কর্ণ, দেখো এটা হবে D2 ধরে নিলাম আমরা, এটার মান আমরা জানি না। বৃহত্তম কর্ণ D2 সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ আমরা এটাই বের করব। তাহলে এখন আমরা লিখতে পারি আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি ওই সামান্তরিকের বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। দেখো সূত্রটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি ওই সামান্তরিকের বাহুগুলোর উপর অঙ্কিত ক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। তাহলে আমরা এবার লিখতে পারি, তাহলে দেখো বর্গক্ষেত্র হচ্ছে এখানে কর্ণদ্বয় হচ্ছে D1 এবং D2, তাহলে আমরা লিখি D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইকুয়াল টু, দেখো এখানে আমরা দ্বিগুণ, তাহলে দ্বিগুণকে 2 লিখে দিলাম এবং এটাকে আমরা A ধরেছিলাম B ধরেছিলাম, দেখো দুইটা বাহুকে A এবং B ধরেছিলাম, আমরা তাহলে লিখতে পারি A স্কয়ার প্লাস B স্কয়ার, বা আমরা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আমরা D1 লিখে এভাবে স্কয়ার দিব প্লাস D2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু A স্কয়ার প্লাস, দেখো A স্কয়ার প্লাস B স্কয়ার আমরা মান বসিয়ে দিই। আমরা জানি A স্কয়ারের মান হচ্ছে A হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি 30 স্কয়ার প্লাস আমাদের B হচ্ছে 26 স্কয়ার। দেখো আমাদের এখানে বের করতে হবে D2 এর মান, তাহলে আমাদের D1 টা প্রয়োজন নেই, আমরা D1 টা ডান পাশে নিয়ে যাব এবং D1 এর আমরা মানও জানি, তাহলে আমরা তখন মানটাও বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা লিখি D2 স্কয়ার ইকুয়াল টু, ঠিক এটা আবার লিখে যাই 2 ইনটু, দেখো এখানে আমরা গুণ করে দেই, 30 কে যদি বর্গ করি তাহলে আমাদের হবে 900 প্লাস আমরা যদি 26 কে বর্গ করি তাহলে আমাদের হবে 676। তারপর এখানে যেহেতু মাইনাস প্লাস এর আছে D1 টা আমার এই পাশে যাওয়ার কারণে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি D1 স্কয়ারটা মাইনাস হয়ে গেল, বা D2 স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু, দেখো এখানে 900 আর 600 যদি আমরা যোগ করে দেই, 900 আর 676 কে যদি আমরা যোগ করে দেই তাহলে হচ্ছে 1576, তাহলে 1576
76 মাইনাস আমি যদি ডি স্কয়ার মান বসাই দেই, ডি এর মান বসাই, ডি এর মান আছে দেখো এখানে 28 স্কয়ার বা d2 স্কয়ার ইকুয়াল টু দেখো 1576 এর সাথে যদি 2 গুণ করে দেই তাহলে আমার হচ্ছে 3152 মাইনাস আমি যদি 28 কে বর্গ করি তাহলে হচ্ছে আমার 784 বা d2 স্কয়ার ইকুয়াল টু আমি বিয়োগ করে দেই মাইনাস 3152 তাহলে আমি পাচ্ছি 2368 তাহলে আমরা সাধারণত স্কয়ারের জন্য ডান পাশে রুট ওভার দিয়ে দিই, তাহলে আমরা d2 এটার পরিবর্তে আমরা এটাকে রুট ওভার দিয়ে দিতে পারি 2368। তাহলে আমরা যদি 2368 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো, সুতরাং d2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 48.662। তাহলে দেখো আমরা d2 কে ধরছিলাম বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য d2, তাহলে আমরা এখানে d2 এর মান পেয়ে গেলাম। আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং সামান্তরিকের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 48.662 মিটার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার 48.662 মিটার। তো এই বিষয়টা শুধুমাত্র এই সূত্রটা যদি তোমরা মনে রাখো যে সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি ওই সামান্তরিকের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা আমরা খুব সহজেই করে ফেলতে পারছি। দেখো এরপর আমরা করব 10 নং। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার হলে অপর কর্ণ এবং ক্ষেত্রফলের দূরত্ব বা ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদেরকে রম্বসের, আমরা জানি রম্বসের 4টি বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয়। তো আমি রম্বসের চিত্রটিকে নিয়েছি ABCD, এখানে AC একটা কর্ণ, AC কর্ণটা বড় এবং BD কর্ণটা ছোট, এই কর্ণ দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই চিত্রের আলোকে আমরা আমাদের যে উদ্দীপকের যে তথ্য আছে সে অনুযায়ী কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে অঙ্কটা শুরু করি আমরা। মনে করি ABCD একটি রম্বস যার কর্ণ দুটি যথাক্রমে AC ও BD। কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এটা আমরা চিত্র অঙ্কনের বর্ণনা দিলাম। এবার আমাদের প্রশ্নে যা দেওয়া আছে উদ্দীপকে সেই তথ্যগুলো আমরা ব্যবহার করব। দেওয়া আছে রম্বসের পরিসীমা পরিসীমা 180 সেন্টিমিটার। রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার আর দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে BD। তাহলে BD সমান 54 সেন্টিমিটার। তাহলে এই দুইটা তথ্য দেওয়া আছে, রম্বসের পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 154 সেন্টিমিটার। এখন এই দুটি তথ্যের আলোকে আমরা আরেকটু আমাদের আরো প্রয়োজনীয় তথ্যটা আমরা তৈরি করে নিব।
দেখো আমি শুরুতে বলেছিলাম যে রম্বসের 4টি বাহু সমান, তাহলে আমরা 4 বাহু পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুর যোগফল। তাহলে যেহেতু এখানে রম্বসের পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা রম্বসের একটা বাহু AB এর দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। তাহলে রম্বসের বাহু AB সমান পরিসীমা কত দেখো 180/4 সেমি। তাহলে কত হবে 4 4 16 থাকে 2 4 5 20 45 সেমি। দেখো এখন এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে A ও B, তাহলে আমরা AB এর মান পেয়ে গেলাম 45। ঠিক আছে, এখন আমরা যে OB এর মানটা বের করতে পারি, এই অংশটা মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে ত্রিভুজটা নিয়ে কাজ করলে কিন্তু আমরা এখানে A ওর মানটা বের করে ফেলতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে AC এর মান বের করা। তাহলে আমরা যদি A ওর মান বের করতে পারি, তাহলে কিন্তু আমরা OC এর মানও বের করতে পারবো, কারণ এই অংশটা আর এই অংশটা সমান। তাহলে এটার মান জানলে আমরা দ্বিগুণ করে দিলেই AC এর মানটা পেয়ে যাচ্ছি। তো সে লক্ষ্যে আমরা এখন এই কাজটা করব। তাহলে আমরা জানি, আমরা কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য AB এর দৈর্ঘ্য পরিসীমা থেকে বের করে নিলাম। এবার আমরা এই 54 সেন্টিমিটার থেকে আমরা বাকি কাজটা করব। তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় মানে কর্ণ দুটি আর কি, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে মানে 190 ডিগ্রি। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে দুই ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। দেখো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য রয়েছে, সেটা হচ্ছে এই যে AC এবং OB কর্ণ পরস্পর ছেদ করলো ও বিন্দুতে, এই ছেদ করার কারণে এটা দুইটা ভাগে ভাগ হয়েছে, AC-টাকে দুইটা ভাগে ভাগ হয়েছে ও বিন্দুতে, OA এবং OC তে ভাগ হয়ে গেছে। এবং এই যে কোণ AOB, এই কোণটা তৈরি হয়েছে, এই কোণটা কিন্তু সমকোণ 90 ডিগ্রি কোণ, সমদ্বিখণ্ডিত করে। তাহলে OB সমান হাফ BD। দেখো এই OB-টা হচ্ছে এই এতটুকু হচ্ছে BD এর অর্ধেক, তাহলে হাফ BD সমান হাফ BD এর মান আমরা জানি 54 সেন্টিমিটার। আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 27 সেন্টিমিটার। এখন খেয়াল করো, আমরা কিন্তু এই ত্রিভুজটা AOB ত্রিভুজের কিন্তু আমরা OB এর মান পেয়ে গেলাম 27 সেন্টিমিটার, AB এর মান পেয়ে গেলাম আমরা 45 সেন্টিমিটার, এবং আমরা জানি এই কোণটা সমকোণ। তাহলে আমরা যদি উপরে সবকিছু বাদ দিয়ে শুধু এই সমকোণটাকে চিন্তা করি, তাহলে আমাদের A ও B এই ত্রিভুজটার মধ্যে আমাদের দেখো AB হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্রানুসারে পাই, পিথাগোরাসের পিথাগোরাসের সূত্রটা কি? আমাদের এখানে তো AC নেই, এখানে কোন ত্রিভুজ হচ্ছে A ও B, তাহলে আমাদের এখানে হবে AB² = OA² প্লাস OB²। তো দেখো আমাদের মান কিসে বের করতে হবে? আমাদের মান বের করতে হবে AO, তাহলে আমরা এইটাকে বাম পাশে নিয়ে আসি, পুরোটাকে বাম পাশে নিয়ে আসি, পুরোটাকে ডান পাশে নিয়ে যাই। আমি শুরুতেই এভাবে লিখতে পারতাম, তাহলে তোমাদের পিথাগোরাসের সূত্রটা বুঝতে একটু সমস্যা হতো, সেই কারণে আমি এভাবে লিখছি পুরো। তাহলে আমরা পক্ষান্তর করে ফেলি, OA² প্লাস OB² = AB², অর্থাৎ পুরো বাম পক্ষটাকে ডান পাশে নিয়ে গেলাম, ডান পক্ষটাকে বাম পাশে নিয়ে গেলাম। এবার আমরা মান বসাবো, আমরা OA এর মান জানি না, এটা লিখে দেব। তো মান বসানোর আগে আমি কাজ করব, সেটা হচ্ছে OB-টাকে আমি ডান পাশে নিয়ে যাব, কারণ আমরা OB এর মান জানি। সমান সমান দেখো AB² মাইনাস OB² বা OA² দেখো AB² মান কত, AB এর মান কত আমরা জানি, AB এর মান 45, তাহলে আমরা লিখে দিই 45² মাইনাস OB এর মান আমরা বের করেছি, OB এর মান হচ্ছে 27² বা OA² = 45 বর্গ করলে হবে
দেখো 2025 মাইনাস 27 কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 729 বা ও এ স্কয়ার ইকুয়াল টু আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো 1296। এখন আমরা এই স্কয়ারটাকে ডান পাশে নিয়ে রুট ওভার করে দিব, তাহলে ও এ সমান রুট ওভার 1296। তো 1296 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো 36। সুতরাং ও এ ইকুয়াল টু 36। দেখো ও এ আমরা কি ধরেছিলাম, দেখো এখানে ও এ হচ্ছে এই এসি এর অর্ধেক, তাহলে আমরা অর্ধেকের মান পেলাম 36। তাহলে আমরা এখানে লিখতে পারি রম্বসের কর্ণ এসি সমান 2 গুণ ও এ, কারণ দুইটা ও এ অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়েছে, তাহলে আমরা এসি এর পরিবর্তে 2 ও এ লিখতে পারি। এখানে আমরা কারণ হিসেবে দিতে পারি যে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা গুণ করে দেই, 2 এর সাথে আমরা 36 গুণ করে দেই, সুতরাং 72 আমরা সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে 72 সেন্টিমিটার হচ্ছে আমাদের রম্বসের কর্ণ। দেখো আমাদের দুইটা প্রশ্ন করেছে, একটা বলছে কর্ণ বের করতে হবে আর একটা বলছে ক্ষেত্রফল বের করতে হবে। আমি ডান পাশে লিখি, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণ দুইটা কর্ণ থাকবে রম্বসের, সেই কর্ণ দুইটা কি কি, এ সি গুণ বি ডি। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ দুইটা কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা দুইটা কর্ণ লিখে দিলাম, তাহলে আমরা হাফ গুণ এসি এর মান আমরা জানি 72, আমরা মাত্র বের করেছি 72 গুণ বিডি এর মান প্রশ্নেই দেওয়া ছিল 54। তাহলে এটা হবে আমাদের রম্বসের ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, আমরা এখানে লিখতে বলতে পারি বর্গ একক। তাহলে এবার আমরা গুণ করে দেই, 72 গুণ 54 ভাগ 2, তাহলে আমাদের হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের দুটো উত্তর, এক নম্বর হচ্ছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য আর একটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতাম কর্ণ 72 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটা বোঝার জন্য অবশ্যই ভিডিওটা পজ দিয়ে মনোযোগ দিয়ে অঙ্কটা দেখতে হবে এবং খাতায় করে ফেলতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আমরা 5 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করলাম। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারবে এবং বোঝার জন্য অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। বাকি যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড দিব, তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে সিরিয়াল ধারাবাহিকভাবে আমার অঙ্কগুলো দেখবে এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, তাহলে আমি পরে যে ভিডিও আপলোড দিব তোমরা সেটার সাথে সাথে পেয়ে যাবে। এরপরে তোমাদের অঙ্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তোমরা বুঝতে না পারো অথবা আমার হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভার্চুয়াল স্কুলের সাথে থাকবে। গুড বাই।